এ তো একবারে ফুল কেলো করেছে। ছোটবেলা থেকে পড়ে আসছিলাম যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। ভাগ্যিস সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই জন্য একদম চোখের সামনে হাতে গরম প্রমাণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। আপনারা এতদিন চিন্তা করছিলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অবধি নির্বাচনে লড়ার মতো জায়গায় থাকবেন তো? এই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আইপ্যাকের ওই ফাইল ডাকাতির মামলায় জেলে যাবেন না তো? সেই সব চিন্তার অনেক উপরে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন এইটা বোধহয় বুঝতে পেরেছেন যে তাকে হয়তো শেষমেশ মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হতে পারে, এবং সেটাও নির্বাচন কমিশনের জন্য এবং নির্বাচন কমিশনের করা মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে। আর তাই কি বাঁচার জন্য একটা মরিয়া শেষ চেষ্টা করলেন। কিন্তু মুশকিল হচ্ছে যে চেষ্টাটার পথে তিনি গেলেন সেটা একমাত্র চরম গাড্ডার দিকে ঝাঁপ দেওয়ার সঙ্গেই সামিল। আপনারা জানেন যে অনেক দিন ধরেই তিনি ঢাক ঢোল পেটাচ্ছিলেন এবং অবশেষে আজকে সেই ঢাক ঢোল পিটিয়ে তিনি দিল্লি গেছেন। দিল্লি গিয়ে তিনি মহাযুদ্ধ করবেন, মহারণাঙ্গনে গিয়ে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, হেন তেন সবাইকে একবারে মাটিতে শুইয়ে দেবেন। তো দেখা যাক কীরকম কী করেন, সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু তার আগে আইনি যুদ্ধে চলে গেলেন। মহামান্য সুপ্রিম কোর্টে তিনি একটি মামলা দায়ের করেছেন, যেটা এখানকার সংবাদ মাধ্যম বেশ ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। দেখুন, আমি যেটুকুনি খোঁজ নিয়ে জানলাম না সেরকম কোনো ব্যাপার নয়, কেননা ভারতীয় সংবিধানের এরকম কোনো প্রভিশনই নেই যে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এইভাবে মামলা করা যেতে পারে। তাহলে কি মামলাটা করেছেন? মামলাটা তিনি করেছেন মূলত 1950 এবং 1960 সালের দুটো আইনকে তুলে এনে। সেই আইন দেখিয়ে তিনি বলছেন যে এই রাজ্যে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে, যে এসআইআর পদ্ধতি চলছে, সেখানে যে ফাইনাল ডকুমেন্টেশনের যে হিয়ারিং বা ভ্যালিডেশন, সেগুলো এখানকার ইআরও, এইআরও এরাই করবেন। এদের উপরে যে মাইক্রো অবজারভার বা অন্যান্য রোল অবজারভার এগুলোকে নিয়োগ করা হয়েছে, এই পুরো প্রসেসটাই বেআইনি। সুতরাং এটাকে বন্ধ করে দেওয়া উচিত এবং এই বেআইনি কাজটা হচ্ছে এসআইআরের মধ্যে, এটা মহামান্য সুপ্রিম কোর্টের দেখার দরকার আছে। এই রকম একটা মামলার বিষয়বস্তু এবং তিনি করেছেন। আপনারা আগেই জানেন যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদকে দিয়ে এতদিন তিনি মামলা করাছিলেন, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, মহুয়া মৈত্র। কিন্তু সেই সমস্ত মামলাতেই আলটিমেটলি মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে যেটা জুটছিল, সেটা সোজা বাংলা করলে দাঁড়ায় আইনের পরিভাষায় ঠাস 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 করে থাপ্পড়। ফলে এমনিতেই এখন আর কাউকে বোধহয় বিশ্বাস করতে পারছেন না, তাই নিজেই একটা মামলা দায়ের করে দিয়েছেন। এবং যেটুকুনি সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আগামী বুধবার এই এসআইআর নিয়ে যে মামলাটি রয়েছে, সেই মামলার হিয়ারিং আছে। সেখানে এই মমতা ব্যানার্জির মামলাটাও লিস্টিং হতে পারে, সেখানেও একসঙ্গে হিয়ারিং হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে আগামীকালই কিন্তু এই ইলেকশন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আছে। বিকেল 4টের সময় ইলেকশন কমিশন টাইম দিয়েছে। মানে দিল্লি তিনি কী কারণে যাবেন এটা তো তিনি নিজেই স্পষ্ট করতে পারছিলেন না। তারপর পরে অনেকদিন ভাবনা চিন্তা করে তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেখানে ওই এসআইআরে যাদের মৃত্যু হয়েছে সেই সব পরিবার নিয়ে যাবেন, অনেক চাপটাপ দেবেন। তো সেই জায়গায় কালকে এই বৈঠকটা আছে। তাহলে যদি আপনি কারোর সঙ্গে মিটিংই করতে যান, তাহলে মামলা করলেন কেন? আর মামলা করলে তাহলে মিটিংটা করছেন কেন? আলটিমেটলি মিটিংটা হওয়ার তো কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে এই মামলার পিছনে মূল কারণটা কি? 5টা কারণ উঠে আসছে এবং 5টা কারণই কিন্তু অত্যন্ত মারাত্মক কারণ। কী কী কারণ উঠে আসছে? দেখুন, নাম্বার 1 যে কারণটা, সেটা সকলেই বুঝতে পারছে যে এই কমিশনের উপর একটা চাপ সৃষ্টি করা। কেননা আগামীকাল মিটিংয়ে গিয়ে তিনি বলবেনটা কি? তিনি এই যে মৃতদের পরিবার বলে নিয়ে যাচ্ছেন, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। মানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, এতদিন পশ্চিমবঙ্গে যা হতো সবই অনুপ্রেরণার ফসল। যদি চিড়িয়াখানায় সিংহের শাবক হতো, সেটাও অনুপ্রেরণার জন্য হতো। কিন্তু এখন আর কোনো অনুপ্রেরণা কাজ করছে না, এখন যা কাজ করছে সব এসআইআর আতঙ্ক। তো যাই হোক, তিনি বলতেন যে এই এসআইআর আতঙ্কে এতজন মারা গেছে, তার কয়েকজনকে নিয়ে এসেছি, ইলেকশন কমিশন জবাব চাই, জবাব দাও। ইলেকশন কমিশন কী বলতো? ভাই আমি তো পরিষ্কার নির্দেশিকা দিয়ে রেখেছি যে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে তার ডিটেল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এভরিথিং ইলেকশন কমিশনে সাবমিট করতে হবে, যেটা তোমাদের কলকাতায় অফিস রয়েছে, তারা আমাদের কাছে পাঠাবে, আমরা পরবর্তী স্টেপ নেব। তো তোমার হাতে থাকা, তোমার প্রশাসনের হাতে থাকা এসপি বা ডিএম এখন অবধি এরকম কোনো রিপোর্ট পাঠিয়েছে? তাহলে কি করে ধরে নেবো যে এরা এসআইআরে মারা গেছে? সুতরাং ওই বাজার গরম করার জন্য কথা বলার, তথ্য প্রমাণ দিয়ে কথা বলার মধ্যে পার্থক্য আছে। এই জিনিসগুলো টিকতো না। বা অন্যান্য যে পদ্ধতিগুলো বলতো যে এই অবজারভার কেন নিয়োগ করেছো, এরা আমার কথা শুনছে না, তো পরিষ্কার একটাই জবাব হতো যে আমি কিভাবে কাজ করব, নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে, সেটা তো ভারতীয় সংবিধান ঠিক করে দিয়েছে। আপনি ঠিক করার মালিক তো নন, তাহলে আপনাকে এর উত্তরটা দেবো কেন? এবং
এখানে একে নিয়োগ করেছি কেন, ওকে নিয়োগ করেছি কেন, আপনি তো এই জায়গা থেকে পদে পদে বাধা দিয়েছেন। বেসিক্যালি এটা নিয়ে আমি একটা আগেই প্রতিবেদন করেছিলাম, বলেছিলাম যে ইলেকশন কমিশন বেসিক্যালি ওয়েট করছে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করার জন্য। মমতা ব্যানার্জি যা যা কোশ্চেন আছে হয়ে যাবে, তারপর ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ বসে থাকছে, তারা পদে পদে প্রশ্ন করবে যে আপনার যারা আধিকারিক তারা জোচ্চুরি করছে, তারা বদমাইশি করছে, সেগুলো হাতে নাতে ধরা পড়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যখন আমরা এফআইআর করতে বলছি, আপনি এফআইআর করতে দিচ্ছেন না কেন? আপনার মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলাম, সেই তো আপনার দিকে আঙুল তুলে দিয়ে বলে গেছে, আপনার প্রশাসনের দিকে আঙুল তুলে দিয়ে বলে গেছে যে এইভাবে হবে না। আমরা যা যা নির্দেশিকা দিচ্ছি সেগুলো মানছেন না কেন? উল্টে আপনারা জোর করে এখানে ওখানে ট্রান্সফার করে দিচ্ছেন, এসআইআর প্রসেস ঘাঁটতে চাইছেন কেন? ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর চলছে, কোথাও প্রবলেম নেই, পশ্চিমবঙ্গে এত প্রবলেম হচ্ছে কেন? একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে। ফলে যতই এখানে বাগাড়ম্বর করে যান না কেন মমতা ব্যানার্জি, ওখান থেকে বেরিয়ে কিন্তু মুখচুন হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাবে। আর সেখানে ইলেকশন কমিশনের নামে আমি একটা পাল্টা মামলা ঠুকে এসেছি, সুপ্রিম কোর্টে তোমাদের বুঝিয়ে দেবো, এই রকম করে একটা চাপ সৃষ্টির পরিবেশ করার তিনি চেষ্টা করছেন। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? দেখুন, আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি তখনই ভয় পাবো যদি আমি অন্যায় করি। যেমন মমতা ব্যানার্জি পেয়েছেন, তার বিরুদ্ধে অন্যায়ের যে মামলাগুলো হয়েছে, ইলেকশন কমিশন করেছে, আইপ্যাক মামলা হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে রয়েছে। ইলেকশন কমিশন তো সেইভাবে কোনো ভুল করেনি, তাহলে তারা ভয় পাবে কেন? এটা নিয়ে চাপ সৃষ্টি তারা হবে কেন? এটা নিয়ে যদি তারা ভুল করতো, অন্যায় করতো, এসআইআর নিয়ে মামলা তো সেই বিহারে এসআইআর ঘোষণার সময় থেকে হয়ে আসছে, এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টের সামনেই হচ্ছে। সেখানে আজ অবধি কি মহামান্য সুপ্রিম কোর্টের সামনে এরকম কোনো প্রমাণ রাখা গেছে যে বেআইনি কাজ করছে ইলেকশন কমিশন এবং এসআইআর প্রসেসটাকে স্টপ করে দিতে হবে? তাহলে তাদের তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তাহলে এই চাপ সৃষ্টি করার এটা মমতা ব্যানার্জি গোষ্ঠীর মনে হতে পারে, আলটিমেটলি এর কোনো ইম্প্যাক্ট নেই। 2 নম্বর যে রিজনটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই যে বুধবার যে মামলাটা বললাম, যে ইলেকশন কমিশনের যে এসআইআর সংক্রান্ত মামলা, বিভিন্ন মামলা হচ্ছে, সেগুলো সব ক্লাব করে শুনানি চলছে। তো সেখানে আগেই একটা খবর চলে এসেছিল, ইলেকশন কমিশন কিন্তু সরাসরি যে প্রশ্নগুলো আগামীকাল করা হবে মমতা ব্যানার্জিকে, সেইগুলো নিয়ে ইলেকশন কমিশন মহামান্য সুপ্রিম কোর্টের সামনে একটা পিটিশন করে দিয়েছে। সেখানে হলফনামা দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা ব্যানার্জির এই সব কিছুর মূলে আছে। তিনি ওপেনলি থ্রেট করছেন সেখানকার যারা নির্বাচনের সঙ্গে যুক্ত রয়েছে সেই সব কর্মীদের, যে তোমরা তো 3 মাস থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে, তারপর 5টা বছর আমরা সরকারে চলে এলে আমাদের আন্ডারে থাকতে হবে। প্রতি পদে এই বাধাটা করছেন। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে, হিয়ারিংয়ে কোনো গণ্ডগোল না হয়, সেখানে পুলিশ প্রশাসনকে চুপ করে বসিয়ে রেখে দিয়েছে এবং বেছে বেছে গণ্ডগোল করা হচ্ছে। ইলেকশনের যারা আধিকারিক রয়েছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, যারা অবজারভার রয়েছে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, এবং এই সমস্ত কিছুর মূল পাণ্ডা যদি কেউ হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি। এই যে হলফনামা হয়ে আছে, এটা তো অত্যন্ত সিরিয়াস ম্যাটার একটা। এবং মহামান্য সুপ্রিম কোর্ট দেখছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সাংবিধানিক বডি যারা রয়েছে, ভারতের সংবিধান যাদেরকে ক্ষমতা দিয়েছে, তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রিপোর্ট করছে। এবং রিপোর্ট করছে এরকম নয় অন দ্য এয়ার, তার বিরুদ্ধে কোনো ক্ষোভ আছে। রিপোর্ট এই জন্য করা হচ্ছে যে এইখানে তিনি দোষ করছেন এবং তথ্য প্রমাণ দিয়ে সেগুলোর বিচার চাওয়া হচ্ছে। ফলে ওই মামলাটাতে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট করা স্টেপ নিতে পারে। একটা সম্ভাবনা আছে যে একজন পার্টিকুলার ব্যক্তি যিনি সমস্ত প্রসেসটা ঘেঁটে দিতে চলছেন, আর সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকবে। ইলেকশন কমিশনের এই অভিযোগগুলো যদি তারা সত্যতা প্রমাণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে তো মহামান্য সুপ্রিম কোর্টকে কড়া পদক্ষেপ নিতে হবে। বলতে পারে যে আপনি স্টেপ ডাউন করুন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি আর থাকবেন না, তাহলে এই প্রসেসটা হবে। বা সেটা যদি না হয়, সেখানে আরও কোনো কঠোর পদক্ষেপ, কেন্দ্রীয় হস্তক্ষেপের জায়গা তৈরি হয়ে যেতে পারে। সেই সম্ভাবনাগুলো থেকে বাঁচার জন্যই কি পাল্টা একটা মামলা করে দেওয়া হলো, যাতে দুটো লড়াই হয়, আইনি লড়াই হয়ে ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যায়, যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমিও অভিযোগ করে দিলাম, দেখো এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। এই জায়গাটাকে নিউট্রালাইজ করার জন্যই কি এই মামলাটা করা হলো? তার আইনজীবীরা কি পরামর্শ দিয়েছেন? কেননা যে মামলাটা করেছেন সেটা ধোপে টেকার মতো নয়। 1950-1960 সালের আইন অনুযায়ী অবজারভার, মাইক্রো অবজারভার নিয়োগ করা যায় না। এখন কোনো পরীক্ষা যদি হচ্ছে, সেই পরীক্ষায় একজন একটা নাম্বার পেয়েছে, তো সন্দেহ হয়েছে সেই নাম্বারটা কারচুপি করে হয়েছে, পরীক্ষক যে আছে সে সঠিকভাবে খাতাটা চেক করেনি। তাহলে আরেকজন পরীক্ষককে দিয়ে যদি সেটাকে চেক করানো হয়, ক্রস চেক করানো হয়, ছাত্র যদি সঠিক অ্যান্সার দিয়ে থাকে, তার নাম্বার কাটার জায়গা কি থাকবে? আর ছাত্র যদি 2 নম্বরই করে আর পরীক্ষক ঘুষ খেয়ে সেখানে ভুল করে দেয়, ভুল করে অন্যায় করে সেই নাম্বারটাকে বেশি পাইয়ে দেয়, তাহলেই তো এই ক্রস চেকিংয়ে ধরা পড়বে। আর সেই জন্য যে ছাত্র আর ছাত্রের পরিবার, তার টেনশন বাড়ছে, সেই রকম ব্যাপার হয়ে গেছে।
এইটা এই এই একটা জায়গা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। 3 নম্বর যে জায়গাটা ভালো করে দেখুন, যে আইপ্যাকের যে মামলাটা আছে, অর্থাৎ আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে ইডি যখন রেড করতে গিয়েছিল, সেখানে তিনি যে ফাইল ডাকাতি করেছেন, এবং ডাকাতি করা মানে শুধু অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে ভয় দেখানো, জোর করা, সরকারি কাজে বাধা দেওয়া, মারাত্মক মারাত্মক অভিযোগ, 17খানা ধারা আছে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট তার প্রাইমারি অবজারভেশনে জানিয়েছে এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার। সেই দিন কিন্তু একটা বড় সড়ো কিছু হতে পারে। এখন ঠিক এই মামলাটা করে দেওয়া হলো, এই মামলাটার হিয়ারিং ওই 3 তারিখের মামলার পরের দিন 4 তারিখে এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলাটাকে সামনে রেখে, অর্থাৎ 4 তারিখের মামলাটা, নির্বাচন কমিশনের মামলাটাকে সময় রেখে, সামনে রেখে, তার আইনজীবীরা কি বলবেন যে আগামীকাল একটা খুব গুরুত্বপূর্ণ মামলা আছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং সেখানে গণতন্ত্র বাঁচানোর লড়াই লড়ছেন ইত্যাদি প্রভৃতি, মহিলা মুখ্যমন্ত্রী, অনেক কিছু ঢপের চপ হবে। এবং সেই জায়গা থেকে আমরা ওইটাতে কনসেন্ট্রেট করেছি। এই মামলাটার হিয়ারিংয়ের জন্য আমরা প্রিপেয়ার করতে পারিনি, আমাদের কাইন্ডলি আরেকটু টাইম দেওয়া হোক। এই 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 ঢালটাকে ব্যবহার করে ওই 3 তারিখের মামলাটার হিয়ারিংটাকে কমপ্লিট করতে না দেওয়া, সেইটার জন্য কি এই স্ট্র্যাটেজিটা নেওয়া হলো? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে, কেননা তার ডিফেন্ড করার কোনো জায়গা নেই। আপনি সরকারি কাজে বাধা দিয়েছেন, এইভাবে ফাইল ডাকাতি করে নিয়ে এসছেন। যদি সত্যিই ইডি অন্যায় করে থাকতো, যে ইডি গিয়ে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছে, সেখানে প্রতীক জৈন একদম ধোয়া তুলসী পাতা, কয়লা পাচারের কোনো ব্যাপার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ইডির বিরুদ্ধে মামলা করতে পারতেন, ইডি তখন ব্যাকফুটে থাকতো। কিন্তু এখানে যেভাবে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে সেটা যায় না, সকলেই বুঝতে পারছে। ফলে তার এখান থেকে আইনিভাবে বাঁচার জায়গাটা প্রায় নেই। এখানে তাকে দোষী সাব্যস্ত হতেই হবে, এবং দোষী সাব্যস্ত হলে কঠোরতম পদক্ষেপ হয়ে যেতে পারে। সেইটা তার আইনজীবী যারা পরামর্শদাতা আছে তারা বুঝছেন। আর সেই জন্য এদের একটা ডিফেন্ড হবে যে দেখুন, আমাদের কথা তো শোনা হয়নি, আমরা তো সম্পূর্ণ বলতে পারিনি, আমাদের কথাটা শোনা হোক, তারপর বিচার আপনি কমপ্লিট করবেন। এই টাইমটা কেনার জন্য, টাইমটাকে কিল করার জন্যই কি এই মামলাটাকে চাপিয়ে দেওয়া হলো যে আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতন্ত্র বাঁচানোর লড়াই করছি ইত্যাদি প্রভৃতি বলা হবে? এই প্রশ্নটাও কিন্তু আইনজীবী মহলে উঠছে। 4 নম্বর যে জায়গাটা হচ্ছে যে দেখুন, এমনি এসআইআর প্রসেস যেভাবে চলছে, আপনাদের অনেকের মনেই ক্ষোভটোভ আছে, কিন্তু আমি বারবারই একটা কথা বলছি, যে যেটা ওই হাতির দাঁতের মতো, যেটা দেখছেন আর যেটা খাওয়ার দাঁত না, সেটা আলাদা। ইলেকশন কমিশন ভেতরে ভেতরে কিন্তু কাজটা করছে, এবং বিশেষ করে তারা যে এআই প্রযুক্তিটাকে ব্যবহার করছে, তারা যে বিভিন্ন অবজারভার এখানে নিয়োগ করছে, সেইগুলো করার জন্য এদের যত 2 নম্বরই খেলা ছিল সবটা ধরা পড়ে গেছে। এবং সেই জন্য এরা ছটফট ছটফট করছে। দেখছেন না, নিজের কেন্দ্র ভবানীপুর, সেইখানে হারের আতঙ্ক তারা করছে। 1.5 মাসের মধ্যে সমস্ত কাউন্সিলরকে দেখে দুবার মিটিং করতে হয়েছে। এবং ভবানীপুরের মতো কেন্দ্র, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালু, সেখানে যদি এরকম ভয়ের আতঙ্ক তারা করে, বাকি কেন্দ্রগুলোর কী অবস্থা? এখন তো ফার্স্ট রাউন্ডে মাত্র 58,20,000 নাম বাদ গেছে। যেভাবে হিয়ারিং প্রসেস চলছে, সেটা কোটি ছাপিয়ে যাবে এরকম সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। আর যত সেটা উজ্জ্বল হচ্ছে, তত এদের হারের বৃত্তে ঢোকা, এই যে 3বার জিতেছে সেই সব ভুলে যাওয়া, সেই সবের সময় হয়ে যাচ্ছে, সেই ছবিগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে কোনো মতেই এটাকে আটকানো যাচ্ছে না। তাই একটা শেষ মরিয়া চেষ্টা করে দেখা হচ্ছে, যদি সুপ্রিম কোর্টের হাতে পায়ে ধরে কোনো রকমের প্রসেসটাকে একটু ডিলে করা যায়, কোনো রকমের প্রসেসটাকে যদি আটকানো যায়, যেটা সম্ভাবনা খুব ক্ষীণ। কিন্তু সেইটা না হলে যে 26 পেরোনো যাবে না, 26-এ কিছুতেই যেটা সম্ভব নয়, সেইটার জন্য কি একটা চেষ্টা করা হচ্ছে? হয়তো তার আইনজীবীরাও বুঝিয়েছেন যে হবে না এসব করে, আরে ভাই করো করো করো, একটা চেষ্টা করো, কিছু তো একটা করো, বাঁচতে তো হবে, নাহলে তো জিততে পারবো না। সেই আতঙ্ক থেকে কি এই মামলাটা হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। এবং তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আসলে তিনি দিল্লি গেছেন অনেক ঢাকঢোল পিটিয়ে, অনেক যুদ্ধজয় করে আসবেন, নির্বাচন কমিশনকে নাকানি চোবানি খাবেন, মোদী সরকারকে ফেলে দেবেন, এই সেই অনেক কথা বলে গেছেন। আলটিমেটলি দিল্লি থেকে তিনি যেটা নিয়ে ফিরবেন সেটা হচ্ছে ঘেঁচু। তার কথাতেই, ইংরাজিটা জানি না, আমি অত শিক্ষিত নয়, জানতে চেয়েছিলেন তো তার ইংরাজি কী। তো যাই হোক, সেই ঘেঁচু যদি নিয়ে আসেন, এমনিই তো এসআইআরের জন্য অবস্থা খারাপ হয়ে গেছে, এমনিই তো বিজেপি যেভাবে তেড়ে ফুরে লেগেছে, এখনও পুরোদমে লাগেনি যদিও, তাতেই বেশ অবস্থা টলমল রয়েছে। বি টিম, সি টিম, ডি টিম, ই টিম, এফ টিম, সব টিমকে জোগাড় করে ফেলেছে। নো ভোট টু বিজেপি প্রচার হচ্ছে, মানুষ খাচ্ছে না, বলছে বাঁচতে চাই তাই বিজেপি চাই, এইসব স্লোগান উঠে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দিল্লি থেকে যদি আলটিমেটলি কিছু নিয়ে ফেরতে না পারেন, এমনিতে তো হার নিশ্চিত, কিন্তু নির্বাচনটা লড়তে হবে, তো বুথ অবধি তো কর্মীদের নিয়ে যেতে হবে, কাউন্টিং হল অবধি তো কর্মীদের নিয়ে যেতে হবে, ক্যান্ডিডেটদের তো রাজি করাতে হবে লড়ার জন্য। তো সেইটার জন্যই কি এই মামলা?
যে দেখো আমি গিয়ে মামলাটা তো লড়ে এসেছি, এর পরে ইম্প্যাক্ট হবে, এটা ডিভিশন বেঞ্চ হবে, এসএলপি হবে, অনেক কিছু করব, এত সহজ নয়, আমি লড়াই ছাড়ছি না, অগ্নিকন্যা যতই এরা আমাকে ঘুগনিকন্যা বলুক, এইসব একটা জায়গা, মুখ বাঁচানোর জায়গা, সেই জন্য এই মামলাটা। কেননা নিজেও খুব ভালো করে জানেন যে আলটিমেট পাওয়ার কিছু নেই। এই মামলা শুনে কি বলবে যে ভাই ও পরীক্ষা করছে, করতে দাও না, তুমি প্রমাণ করো ও অন্যায় করছে, মানে যেটা হচ্ছে তুমি বৈধ ভোটার নিয়ে এসো যাদের নাম বেছে বেছে কেটে দেওয়া হচ্ছে। কারো স্পেলিং মিস্টেক হচ্ছে তার জন্য ডেকে পাঠিয়েছে, ঠিক আছে, তার কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছি, কিন্তু প্রসেস করতে গেলে করতে হবে। এবং এটার জন্য দায়ী কে? এই যে সমস্ত কিছু ঘেঁটে দেওয়া হয়েছে এটার জন্য দায়ী কে? যদি পাল্টা ইলেকশন কমিশন সেই তথ্য প্রমাণগুলো দিতে শুরু করে, এই মামলা তো টেকার জায়গায় নেই, আইনজীবী মহল তো সেটাই মনে করছে, তাহলে কি হবে? তাহলে ওই আমি গেছিলাম, মামলা করেছিলাম, ফাটিয়ে দিয়েছিলাম, এরপর আমি দেখব বাড়িতে নাড়ু তৈরি করবে, যেরকম তিনি করে বেড়ান আর কি, স্টেজের এই প্রান্ত থেকে ও প্রান্ত করলে পাতলাপাত করে হাঁটতে হাঁটতে সেই জিনিস করবেন, সেইটার জন্য এটা করছেন, এটাও কিন্তু অনেকে মনে করছে। কিন্তু সব মিলিয়ে যে জায়গাটা দাঁড়াচ্ছে, যে আলটিমেটলি এই মামলাটা করে তিনি কিন্তু নিজের জন্য আরও বিপদটা ডেকে আনছেন এমনটাই মনে করছেন। কেননা যেভাবে তিনি ঘিরতে শুরু করেছেন, যেভাবে তার অন্যায়গুলো একের পর এক মহামান্য সুপ্রিম কোর্টের সামনে আসছে, এই মামলা যত হিয়ারিং হবে তত কিন্তু সেগুলো ডিপ ডিগিং হবে, সেগুলো আরও বেশি খোঁড়া হবে, এবং সেই কবর থেকে বার করে নিয়ে আসা হবে কী অন্যায় তার মদতে হচ্ছে বা তিনি করাচ্ছেন, যে অভিযোগগুলো হলফনামাতে আমরা পড়েছি বলে শুনছি। তো সেগুলো যত হবে সুপ্রিম কোর্টের সামনে, কিন্তু এনার সম্বন্ধে যে ধারণাগুলো বা এনার সম্বন্ধে তথ্য প্রমাণগুলো সব এক জায়গায় অ্যাকোমোডেট হতে শুরু করবে। ফলে আগামী দিনে কেন্দ্র যদি কোনো কড়া পদক্ষেপ নেয় তখন কিন্তু আর বাঁচার জায়গা থাকবে না। কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট, দুটো মামলা দুটোই কিন্তু বড় বাউন্সার। 3 তারিখে প্রথমে আইপ্যাকের ফাইল ডাকাতি, সেখানে কি করে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং সেই জায়গা থেকে ঠিক তার পরের দিন এই নির্বাচন কমিশনের শুনানি, যেখানে নির্বাচন কমিশন কিন্তু হলফনামা নিয়ে বলে এসছে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে যাবতীয় গণ্ডগোলের মূল পাণ্ডার নাম মমতা ব্যানার্জি। সুতরাং ইন্টারেস্টিং হতে চলেছে 3 তারিখ 4 তারিখ দুটো মামলায়, দেখা যাক কী হয়। তবে এই মামলাটা করে আলটিমেটলি তিনি কি করতে চাইছেন, আপনার কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।